সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা অ্যাডভান্স ফিজিক্স আমি যে কোর্সটা লঞ্চ করেছি, সেই কোর্সের কিছু ডেমো ক্লাস দেখাবো যে আসলে কোর্সটা আমরা কিভাবে কন্ডাক্ট করব। তো প্রথম চ্যাপ্টার হিসেবে নিয়েছি আমরা অ্যাডভান্সড ভেক্টর এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা আমরা কিভাবে কমপ্লিট করব? প্রথমত আমরা থিওরি আলোচনা করব। ইন শর্ট, যা যা লাগে কনসেপচুয়াল কথাবার্তা বলে ফেলবো। দেন আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন এবং বাংলাদেশি বইয়ের সকল যে অ্যাডভান্সড ম্যাথ আছে সেইগুলো আমরা সলভ করব। আমাদের যে থিওরি শিখলাম, থিওরিটা কিন্তু অ্যাডভান্স থিওরি হবে, বুঝছো? এই থিওরিটাও কিন্তু হবে কি আমার অ্যাডভান্স থিওরি। এর পরবর্তীতে আমরা বিদেশি বই আমরা সলভ করা শুরু করব। সবার লাস্টে আমরা আইআইটির কোয়েশ্চেন, জেইই মেইনস, সেইখান থেকে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করব। তাহলে চলো আমরা টাইপ আকারে থিওরি জানার চেষ্টা করি। থিওরি আমরা কনসেপ্ট ক্লিয়ার করব, ঠিক আছে? তো প্রথমত আমরা যে টাইপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগ। ভেক্টর যোগ এই জিনিসটা আসলে কি আমরা এখন জানার চেষ্টা করব। তো দেখো, বিষয়টা হচ্ছে আমাদের যে নাম্বার সিস্টেম, আমাদের নাম্বার সিস্টেম আমরা কি করি? ধরো, এক আর এক কি করি? যোগ করি, তাই না? কি হয়? যোগ করলে 2 হয়। এরকম কি 3 আর 2 কি যোগ করি, যোগ করলে কিছু একটা হয় 5, তাই না? এই যে সংখ্যাগুলো, এগুলো তো আসলে স্কেলার সংখ্যা, তাই না? এগুলা সবই কি? এগুলা সবই হলো আমাদের স্কেলার। তো স্কেলার নাম্বারকে প্রকাশ করতে আমাদের আসলে কি কি দরকার? আমাদের নিউমেরিক্যাল ভ্যালু দরকার, আর পরিপূর্ণভাবে পরিচয় প্রকাশ করার জন্য একটা ইউনিট দরকার। ধরে নিলাম 2 কেজি। 2 কেজির মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো একটা যে বস্তু আছে আমাদের, তার পরিপূর্ণ ফিজিক্যাল কোয়ান্টিটি পরিচয় প্রকাশ করতে পারি, তাই তো, তাই না? আচ্ছা, এখন আসো ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। এখন একটু চিন্তা করো যে দুইটা জিনিস চিন্তা করো। একটা মনে করো সিম্পল একটা লাঠি, ঠিক আছে? সিম্পল একটা মনে করো রড। এটার পরিচয় পরিপূর্ণভাবে প্রকাশ করতে আমার কি কি দরকার? এই লাঠির দৈর্ঘ্য কত বা একটা নিউমেরিক্যাল ভ্যালু দরকার। ধরে নিলাম 2। তারপর কি দরকার? একটা একক দরকার, তাই না? 2 সেন্টিমিটার না 2 মিটার না কি? ধরে নিলাম 2 মিটার। এবার চিন্তা করো একটা তীর চিহ্ন, ঠিক আছে? মনে করো এইটা একটা তীর চিহ্ন। এই তীর চিহ্নর মাথা এটা। এটা হচ্ছে আমাদের তীর চিহ্নর মাথা। আর এটা মনে করো আমাদের লেজ, ঠিক আছে? এখন মনে করো এটারও কি, এটাও মনে করো হচ্ছে পরিচয় জানতে কি দরকার? এটারও মনে করো 2 মিটার, কিন্তু আরো একটা এক্সট্রা পরিচয় আছে। এটা কোন একটা হরিজন্টাল যে লাইন, তার সাপেক্ষে অ্যাঙ্গেল করছে কত? তার সাপেক্ষে অ্যাঙ্গেল করছে কিন্তু 0 ডিগ্রি, তাই না? তিনটা জিনিস দরকার একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য। একটা বিষয় চিন্তা করো। মনে করো যে মনে করো আমার এই যে লাঠি, ঠিক আছে, এই লাঠিটাকে আমরা ছুঁড়ে দিলাম এবং আমরা প্রতি মুহূর্তে ধরো ভিডিও করতেছি আর কি। তো ভিডিওর এক পর্যায়ে যদি পজ করি, তাহলে কি কখনো বোঝা যাবে যে এই লাঠির পরিপূর্ণ পরিচয় কি বোঝা যাবে? অবশ্যই বোঝা যাবে, বুঝতে তো কোনো সমস্যা নাই। এক হচ্ছে এই লাঠিটা 2 মিটার দৈর্ঘ্যের, কিন্তু এই লাঠিটা কোন দিকে যাচ্ছে এটা কি পরিপূর্ণভাবে প্রকাশ করা যাবে? হ্যাঁ। কিন্তু মনে করো একটা তীর চিহ্নকে আমি ছুড়ে দিলাম, আমি ভিডিও করতেছি। ভিডিওর কোনো এক পর্যায়ে আমি পজ করলাম। এই ভেক্টরের এই মাথার লেজ দেখে কিন্তু, আর এটা যে অ্যাঙ্গেল করছে, ধরে নিলাম হরিজন্টাল লাইনের সাথে যে অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেল দেখে কিন্তু বোঝা যাবে যে এই যে আমার ভেক্টরটা বা এই যে আমার তীর চিহ্নটা, এই তীর চিহ্নটা কোন দিকে যাচ্ছে, বা তীর চিহ্নর একটা পরিপূর্ণ প্রকাশ আমরা পাবো। তো এই তীর চিহ্ন আমাদের কি পেলাম? এই তীর, তাই না? তীর চিহ্ন, এই তীর চিহ্ন জিনিসটাই হচ্ছে আমাদের ভেক্টর। বুঝলা? এই তীর চিহ্ন জিনিসটাই শর্টকাটে মনে রাখো আমাদের কি ভেক্টর। এখন তোমরা আমাকে বলো, এই ভেক্টর দিয়ে আসলে কি কি করা যায়? এই ভেক্টর নিয়ে আমরা কিভাবে নাড়াচাড়া করতে পারি? একটা জিনিস মাথায় রাখবা, ফিজিক্সে কোনো একটা সূত্র বা কোনো একটা কনসেপ্ট নিয়ে ফ্রি হ্যান্ডে যত তুমি নাড়াচাড়া করতে পারবা, তার মানে তোমার বেসিক ততই ভালো।
যেমন ইংলিশ হ্যান্ডরাইটিং এর ক্ষেত্রে বলে না যে ফ্রি হ্যান্ডরাইটিং, যার হচ্ছে কি ফ্রি হ্যান্ডরাইটিং ভালো সেই কিন্তু এই কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলো কিন্তু সুন্দর মতো লিখতে পারে, তার কাছে কোনো প্যারাই হয় না। ঠিক এভাবে তুমি যদি কনসেপ্টকে ফ্রি হ্যান্ডে নাড়াচাড়া করতে পারো তাহলে তোমার কাছে ফিজিক্স কিছুই মনে হবে না। তো একটা এই যে লাঠিটা আমরা দেখছি, এই লাঠি নিয়ে আমরা কি কি করতে পারি? এই লাঠিকে আমরা সোজাসুজি সামনে আগাইতে পারি, এই লাঠিকে আমরা কি করতে পারি নিচে আগাইতে পারি, এই লাঠি নিয়ে আমরা লাঠির অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি, তাও কিন্তু লাঠির পরিচয় পরিচয় কিন্তু চেঞ্জ হবে না, লাঠি কিন্তু 2 মিটারই থাকবে। আর লাঠি যেহেতু কি লাঠিকে আমরা কি বলছি স্কেলার, তাই না, এটার জন্য কোনো দিক দরকার হয় নাই। কিন্তু আমার তীর চিহ্ন এটার জন্য তো দিক দরকার হয়েছে, এটা তো একটা ভেক্টর রাশি, তাই না? এটাকে শুধুমাত্র আমি সমান্তরালভাবে সামনে আগায় নিতে পারবো আর সমান্তরালভাবে উপর নিচে আগাইতে পারবো, কিন্তু আমি কখনো অ্যাঙ্গেল আমি কখনো টিল্ট করতে পারবো না, বুঝছো? আমি কখনো একে ঘুরাইতে পারবো না। একে অলওয়েজ আমার কি করতে হবে, হরিজন্টাল কোনো একটা লাইনের সাপেক্ষে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। এটাও দেখো, আমি যে উপরে সরাইছি সমান্তরালভাবে, তাও কিন্তু কি হরিজন্টাল কোনো একটা লাইনের সাপেক্ষে 0 ডিগ্রি অ্যাঙ্গেলই করছি। তো কারণ কি অন্য কোনো অ্যাঙ্গেল করলে এর তো যে পরিচয় এই যে ভেক্টর, এই পরিচয়টাই কি সে অ্যাড্রেসটাই তো নাই হয়ে যাবে, তাই না? আমরা যখন ম্যাপের মাধ্যমে কোনো একটা অ্যাড্রেস পাইতে চাই, উত্তর দক্ষিণ একদম ঠিকঠাকভাবে কি আইডেন্টিফাই করে সেই অ্যাড্রেসে পৌঁছাতে পারবো। যদি উত্তরের জায়গায় তুমি পূর্ব দিয়ে দাও তাহলে কি সঠিক অ্যাড্রেসে পৌঁছাতে পারবা? পারবা না। ভেক্টরও এরকম। তার মানে ভেক্টর নিয়ে আমরা কিভাবে নাড়াচাড়া করতে পারি? শুধুমাত্র আমরা প্যারালাল শিফটিং করতে পারি, শুধুমাত্র প্যারালাল শিফটিং করতে পারি ভেক্টরটা নিয়ে। তো আমাদের এই ভেক্টরটা নিয়ে একটা ভেক্টর থাকলে যেটা করতে পারি সেটা হচ্ছে প্যারালাল শিফটিং। প্যারালাল শিফটিং হলো ওই যে ভেক্টরটা, ওই যে তীর চিহ্নটা, ওর দৈর্ঘ্য ঠিকঠাক রেখে ওকে জাস্ট আমরা কি সমান্তরালভাবে সামনে পিছে নিতে পারি। তো মনে করো এরকম একটা ভেক্টর আছে, ঠিক আছে? এই ভেক্টরটাকে জাস্ট আমি দিক আর মান ঠিক রেখে আমি এইভাবে ডান পাশে সরাইতে পারি, অথবা আমি একদম উপরে সমান্তরালভাবে সরাইতে পারি, বুঝছো? এগুলাকে বলা হয় প্যারালাল শিফটিং। তো তোমার ভেক্টর যোগের আগে আসলে এই কনসেপ্টগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আগে এই কনসেপ্টগুলো ভালো মতো জানি, তারপর ভেক্টর যোগটা জানবো। তো আমাদের একটা ভেক্টরের কনসেপ্ট শেষ, এর মাধ্যমে আমরা একটা ভেক্টরের কনসেপ্ট জানলাম। দুইটা ভেক্টর থাকলে কি করতে পারবা? অবশ্যই দেখো, একটা নাম্বার এককে আমরা কি যে কোনো জায়গায় সরাইতে পারি, ঠিক আছে? কিন্তু দুইটার যদি নাম্বার থাকে তাহলে তাদের মধ্যে আমরা কি করতে পারি? যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগ করতে পারি, গুণ করতে পারি। ঠিক তেমনি এ একটা মনে করো ভেক্টর আর বি একটা মনে করো ভেক্টর, এদেরকে আমি শুধুমাত্র যোগ করতে পারি আর গুণ করতে পারি। ভেক্টরের শুধুমাত্র এই দুইটা অপারেশনই সম্ভব। তো এই দুইটা অপারেশনই শুধুমাত্র সম্ভব। কিন্তু ভেক্টর যোগ তাহলে কিভাবে করব আমরা? দেখো, ভেক্টর মানে কি তীর চিহ্ন। তো এ একটা তীর চিহ্ন, তো আমি এ একটা তীর চিহ্ন আঁকালাম, বি আরেকটা তীর চিহ্ন, এরকম আরেকটা তীর চিহ্ন আঁকালাম। এদের পরিচয় তো আলাদা, তাই না? কারণ এরা কি দিকে আলাদা, যদি মানও একই হয় বাট দিক কিন্তু আলাদা। শুধুমাত্র কি এরা আলাদা দুইটা ভেক্টর। এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর। তো এই দুইটা ভেক্টরকে আমি এখন কিভাবে যোগ করব? এই ভেক্টরকে কিভাবে যোগ করব? এই দুইটা ভেক্টরকে কিছুক্ষণের জন্য ধরে নাও সরণ ভেক্টর, ঠিক আছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কোনো জিনিসের ডিসপ্লেসমেন্ট কিভাবে ঘটে? মনে করো আমার এ ভেক্টর শুরুতে শুরুতে মনে করো এ ভেক্টর শুরুতে আমি মনে করো এখান থেকে শুরু করছি, আমি এই পর্যন্ত গেলাম, এটা মনে করো আমাদের এ ভেক্টর। তারপর কি করছি, এইখান থেকে ডানে এই পর্যন্ত গেলাম, এটা মনে করো আমাদের বি ভেক্টর, ঠিক আছে? এখন আমাদের তাহলে টোটাল সরণ কতটুকু হল?
ডিসপ্লেসমেন্ট কতটুকু হল? ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল পর্যায় আর ফাইনাল পর্যায়ের মধ্যে কি একটা স্টেট ডিসটেন্স, ওটাকেই তো ডিসপ্লেসমেন্ট বলে, তাই না? সর্বনিম্ন যে সরলরৈখিক দূরত্ব। তার মানে ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কোনটা বুঝবো? ডিসপ্লেসমেন্ট বলতে আমরা বুঝবো এই যে এইটুকু হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে কি ঘটলো? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টরকে যোগ করে তুমি যদি শুধু যোগ করো, আমরা আপাতত যোগের কথা বলতেছি, শুধু যদি যোগ করো তাহলে অলওয়েজ কি পাবা? অন্য কোন একটা ভেক্টরই পাবা। যেমনে আমরা একটা সংখ্যা আরেকটা সংখ্যা যোগ করলে কি আরেকটা সংখ্যায় কিন্তু পাই, তেমনে একটা ভেক্টর আরেকটা ভেক্টর যোগ করলে আরেকটা ভেক্টরই পাবা। কিন্তু সেই ভেক্টরটার দিক আর মান কিরকম হবে? এই যে আমার এই যে সিনারি, এই যে সরণের সিনারি থেকে আমরা বুঝতেছি এ আর বি ভেক্টর মিলে যে আমাদের রেজাল্টেন্ট বা যোগফল বা সামেশন, ওটাকে বলা হয় এক্সট্রা ভাবে রেজাল্টেন্ট। এটা আমরা সবাই জানি, আমরা অ্যাডভান্স ক্লাস করতে আসছি, আমরা এটা জানবো না? অবশ্যই সবাই যেটা জানি। এই রেজাল্টেন্ট কি? ত্রিভুজের আরেকটা সাইড, আরেকটা সাইড দেখে আমরা কি আইডেন্টিফাই করি। তার মানে আমরা এটাকে কিভাবে আসলে যোগ করলাম? একটা ভেক্টরের লেজার পয়েন্টার দিয়ে দেখাই, এই যে একটা ভেক্টর, এই ভেক্টরের যে মাথা তার সাথে দ্বিতীয় যে ভেক্টর তার লেজ যুক্ত করে দিস। দেন আমার যে ইনিশিয়াল মানে প্রথম ভেক্টরের যে লেজ আর দ্বিতীয় ভেক্টরের যে মাথা, সেই লেজ আর মাথা বরাবর কি যোগ করে দিস। এটাই হয়ে গিয়েছে কি আমাদের লব্ধি বা আমাদের রেজাল্টেন্ট। এবং এই কনসেপ্ট থেকে আমাদের যে প্রথম আইডিয়া, আমাদের ভেক্টর যোগের যে প্রথম সূত্র, ত্রিভুজ সূত্র, সেটা আমরা পেয়েছি। এই আইডিয়া থেকে আমরা ত্রিভুজ সূত্র পেয়েছি। ত্রিভুজ সূত্র কি বলে? একটা ভেক্টর যদি এটা এরকম হয়, তার সাথে আরেকটা ভেক্টর যোগ করতে হলে ওই ভেক্টরকে কি করবা? প্রথম ভেক্টরের মাথার সাথে দ্বিতীয় ভেক্টরের লেজ লাগাবা। দেন প্রথম ভেক্টরের যে লেজ আর দ্বিতীয় ভেক্টরের যে মাথা, এই দুইটা যোগ করে দিবা। এবং এই ডিরেকশনটাই কি আমার যে নতুন ভেক্টর তৈরি হলো বা আমার যে পুরাতন ভেক্টরের যে যোগফল এইটা, বা আমাদের যে রেজাল্টেন্ট বা আমাদের যে লব্ধি এইটা। এখন ত্রিভুজটা যদি সমকোণী হয় তাহলে তো লব্ধির যে মান, এই যে ভেক্টর, এই ভেক্টরটা মান কি আমার এই পাশের যে সাইড ত্রিভুজের যে অতিভুজ, তাই না? এটাই তো, তাই না? আমরা যদি সমকোণী ত্রিভুজ ধরি তাহলে তো লব্ধির যে মান এটা বের করা তো ইজ রুট ওভার কি হবে এ এর মান প্লাস কি বি এর মান হোল স্কয়ার, এভাবে পিথাগোরাসের যে সূত্র সেইটা। কিন্তু ভেক্টর দুটা যদি অন্য রকম আকৃতির হয়, মনে করো এ ভেক্টর এরকম হলো আর বি ভেক্টর ধরো এরকম হলো, তখন কি হবে? তখন আমাদের ত্রিভুজের কোসাইন ল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা একটা ত্রিভুজ বানালাম, এই যে আমরা কি একটা ত্রিভুজ বানালাম, তো আমাদের কি দরকার? আমাদের এই সাইডটা দরকার, তাই না? তো আমরা যদি এই সাইডটা আপাতত এটা ধরে নেই, এটা যদি ধরে নেই, আর এইটার দৈর্ঘ্য যদি আমি বলি এ, এইটার দৈর্ঘ্য যদি আমি বলি বি, আর এইটার দৈর্ঘ্য যদি বলি আমি আর, তাহলে কোসাইন ল অনুসারে আমরা কি জানি? কোসাইন ল কিভাবে লেখে? কস থিটা লেখে, ইকুয়াল লেখে, একটা কি একটা ভাগ চিহ্ন দেয়। দেন এই থিটার যে অপোজিট বাহু সেটা কি মাইনাস স্কোয়ার দিয়ে এভাবে লেখে, আর বাদ বাকি বাহুগুলোকে কি এভাবে লেখে, আর নিচে 2ab ওইভাবে লেখে। বুঝতে পারছো? এটা হচ্ছে ত্রিকোণমিতিতে তোমরা পড়ছো এই কোসাইন ল। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখো আর স্কোয়ারের ভ্যালু পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থেটা। এইটা পাবো হচ্ছে আমাদের সূত্র। কিন্তু আমাদের যে থেটা, এই যে থেটা, এটা কি কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু মিন করে? সিগনিফিকেন্ট তো কোনো কিছু মিন করে না। আমরা যদি এই থেটাকে আমরা যদি
এই অ্যাঙ্গেলটা যদি চিন্তা করতাম তাহলে এই অ্যাঙ্গেলটা একটা সিগনিফিকেন্ট জিনিস মিন করে। কি জিনিস মিন করে? এ আর বি এর মধ্যবর্তী যে কোণ। আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাকে বলা হয়, দুইটা ভেক্টর যদি এই আকৃতির থাকে, দুইটা লেজই যদি একই জায়গায় উপস্থিত থাকে, বুঝছো, তাহলে যে কোণটা তৈরি হয় না, এটাই ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী। তো আমরা এটাকে যদি প্যারালাল শিফট করে চিন্তা করি, তাহলে এই যে এ আর এই যে বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তার মানে আমরা এখন লিখতে পারি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 180 মাইনাস আলফা, বুঝছো, এইটা লিখতে পারি। এটা সমান কি 180 মাইনাস আলফা। তো থেটাতে যদি আমরা 180 মাইনাস আলফা যদি রিপ্লেস করি, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লব্ধির সূত্র সেইটা আমরা পেয়ে যাব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। কারণ কজ 180 মাইনাস আলফা মানে কি? মাইনাস কজ আলফা। মাইনাস মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম লব্ধির সূত্র। এটাকে আমরা বলি কি? লব্ধির সূত্র। তো লব্ধির ত্রিভুজ সূত্রে অ্যাঙ্গেল নিয়ে একটু কনসার্ন তৈরি হয়, যে অ্যাঙ্গেল সহজে বের করা যায় না। এ ভেক্টর যেটা আছে ওটাকে একটু প্যারালাল শিফট করে তারপর চিন্তা করতে হয়। তো এত যাতে চিন্তা না করতে হয় সেই জন্য পরবর্তী সূত্র আসলে আমাদের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। এটা আসলে ত্রিভুজ সূত্রেরই এক্সটেন্ডেড একটা ভার্সন। তো এইখানে যেটা বলা হয় সেটা হলো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টর আমরা যদি যোগ করি তাহলে এই দুইটা লেজকে আমরা এক এক জায়গায় রাখবো। এই যে দুইটা লেজ কি একই পয়েন্ট, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? আলফা। এরপর আমরা কি করব? এটাকে প্যারালাল শিফট করে এইখানে আমরা লাগাবো, এটাও আমার এ ভেক্টর। বিটাকে প্যারালাল শিফট করে আমরা এখানে লাগাবো, এটা আমাদের বি ভেক্টর। এইবার এদের মধ্যে একটা কি সামান্তরিক তৈরি হয়ে গেল এ আর বি ভেক্টর নিয়ে। এবার এই যে আমার আমার এ আর বি এর মধ্যবর্তী যে ডায়াগোনাল থাকবে না, বা কর্ণ, এই কর্ণ বরাবর ভেক্টরটাই হচ্ছে আমাদের কি? লব্ধি ভেক্টর। এই কর্ণ বরাবর ভেক্টরটাই হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর। কর্ণ কোনটা হবে দেখছো? এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, সেই অ্যাঙ্গেলের মধ্যে দিয়ে যে তোমার হচ্ছে ডায়াগোনাল, সেটা হচ্ছে আমাদের মেইন কর্ণ। সেটাই আমাদের কি এ আর বি এর লব্ধি নির্দেশ করে। লব্ধির মান হবে কি তাহলে? ওই কর্ণের যে মান সেটা। তাহলে এটা তো আসলে একটা ত্রিভুজই, তাই না? এই যে এই পার্টটা চিন্তা করো, এই যে এ, এর সাথে বি লাগানো, তারপর কি এই যে আমাদের যে সামান্তরিকের যে কর্ণ, এটা, এটাই আর না? তার মানে আসলে সামান্তরিক সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্রেরই এক্সটেন্ডেড ভার্সন, কারণ একটা সামান্তরিকের মধ্যে কিন্তু আসলে দুইটা ত্রিভুজই থাকে। তো এই আর এর যে মান, এটা তো আমরা এখন জানি কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এটাই আমাদের কি লব্ধির সূত্র না? এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু এই যে কর্ণ আছে না, শুধু এই কর্ণটাকে শুধু চিনি, আরেকটা কর্ণও তো আছে। ওই কর্ণ কি হবে? ওই কর্ণটাকে আমরা চেনার চেষ্টা করি না, এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমাদের কনসেপ্ট, আমরা একটা কনসেপ্টকে ডিপে যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করি না, যেটা হলে কি হবে, ওটা হলে কি হবে। হ্যাঁ, আমাদের স্যার বলে দিছে এই কর্ণের যে মান, এটাই আমাদের লব্ধি, এটাই পড়ো। অন্য একটা যে কর্ণ আছে ওটার মান কি হবে এটা জানার চেষ্টা করে। ওটা দিয়েও যে ম্যাথ আসতে পারে সেটা জানার চেষ্টা করে না। তো আমরা এখন ধরে নেই আমাদের এটা এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, ঠিক আছে? এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আলফা। তাহলে এইবার আমাদের লব্ধি কোন দিক হবে?
এইবার আমাদের এইটা লব্ধি হবে না? এইবার আমাদের লব্ধি তো এইটা, তাই না? তো এখন যদি আমরা এটার ভ্যালু তাহলে কত হবে? আর হবে। এটার মান যদি এ হয়, এটার মান যদি বি হয়, তাহলে আর সমান কত হবে? ওই যে ত্রিভুজের কজাইন ল অ্যাপ্লাই করো, কজ আলফা সমান কি হবে? মাইনাস আর স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি? 2ab। তো এটা যদি হিসাব নিকাশ করো, তাহলে তোমার দেখবা আর স্কোয়ারের ভ্যালু পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। এইটা পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। আর এটা কি? এই যে তুমি যদি সামান্তরিক কমপ্লিট করো, তাহলে সামান্তরিকে এবার কি হলো? তোমার অপোজিট যে কর্ণটা সেটা না, এটা কি? এই কর্ণটা না? আমরা তো এতক্ষণ হিসাব করতেছিলাম এই কর্ণটা, কিন্তু এবার দেখো এই কর্ণটার ভ্যালু কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা। বুঝছো? আর আমাদের যে মেন লব্ধির যে কর্ণ, এই কর্ণর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আচ্ছা, তো এই জিনিসগুলা কি আমাদের গেল। এরপরে আরেকটা সূত্র আছে, সেটার জন্য আমরা আরো একটা পেজ একটু নিব। আমাদের পেজ সংকট হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে বহুভুজ সূত্র, ভেক্টর যোগের বহুভুজ সূত্র। এই সূত্রটাকেও আমরা খুব আলতোভাবে নেই, পড়ার চেষ্টাই করি না। বহুভুজ সূত্র কি বলে? আমার এই এই সূত্রটা হচ্ছে দুইয়ের অধিক ভেক্টরের জন্য, দুইয়ের অধিক ভেক্টরের জন্য। তো দুইয়ের অধিক ভেক্টর, তিনটা ভেক্টর ধরলাম না চারটা ধরবা? চারটা ধরো। এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো আমাদের বি ভেক্টর, এটা মনে করো আমাদের সি ভেক্টর। ধরো এই তিনটা ভেক্টরকে যোগ করার জন্য এইভাবে একটার মাথার সাথে তার পরেরটা লেজ, তারপর সেটার মাথার সাথে তার পরেরটা লেজ, এইভাবে লাগাই লাগাই আমরা চিন্তা করব, ঠিক আছে? দেন এদের যে লব্ধি সেটা হবে এই যে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেইটা ওই কাইন্ড অফ আমাদের কি, কাইন্ড অফ আমাদের স্মরণের কনসেপ্টের মতো। একজন যদি এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে গেল, এরপর এখান থেকে এখানে গেল, তারপর যদি এখান থেকে এখানে যায়, আলটিমেটলি ওর স্মরণ কতটুকু হবে? ওর স্মরণ হবে এইখান থেকে এই পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব। এটাই হচ্ছে আমাদের লব্ধি, এবং এটাই হচ্ছে আমাদের কি, বহুভুজ সূত্র। কারণ এইখানে কতগুলা ভুজ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বাহু। দেখছো? এখানে তাহলে কি ছয়টা বাহু, তার মানে কি বহুভুজ সূত্র এটা। এখন মনে করো তোমার চিত্রটা এরকম আছে, কয়টা বাহু এটা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। জোড় সংখ্যক বা সুষম একটা বহুভুজ আছে, ঠিক আছে? সুষম বহুভুজের এই কেন্দ্র ধরো, কেন্দ্র থেকে এই পর্যন্ত মনে করো একটা ভেক্টর টানলা, এই পর্যন্ত একটা ভেক্টর টানলা, এই পর্যন্ত একটা ভেক্টর টানলা, এরকম ভাবে কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত সবগুলো ভেক্টর টানলা। এটা কেন্দ্রকে ও ধরলাম, এটাকে এ ধরলাম, এ বি, শীর্ষগুলো এ বি সি ডি ই এফ। তাহলে এখন বলো ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর প্লাস ও সি ভেক্টর প্লাস ও ডি ভেক্টর, এভাবে ও ই ভেক্টর প্লাস ও এফ ভেক্টর, এই ভেক্টরগুলোর যোগফল কি হবে? জিরো হবে না? কেন জিরো হবে বলো তো? এই দেখো, ও এ যে ভেক্টর, এটার পিছনে কে আছে? ওডি ভেক্টর, যাদের কি মান সমান কিন্তু দিক বিপরীত।
তার মানে কি এইটা আর এই ভেক্টরটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সিমিলারলি এই ভেক্টরও ক্যান্সেল আউট হয়ে যাবে, এই ভেক্টরও কি ক্যান্সেল আউট হয়ে যাবে। তো আলটিমেটলি আমার কি থাকবে? আলটিমেটলি আমার 0 হয়ে যাবে। কাইন্ড অফ ত্রিভুজের ওই সূত্রের মতো। ধরো ধরো ত্রিভুজের এটা এ, এটা বি, লব্ধি কোন দিক হয়? লব্ধি হয়তো এই সাইড নির্দেশ করে, সেটা লব্ধি। কিন্তু আমরা বললাম যে এরকম একটা ভেক্টর আছে, এই 3টা ভেক্টর, ঠিক আছে? তাহলে কি এটা একটা কি সুষম বহুভুজ ত্রিভুজ যেহেতু। তো এই 3টা ভেক্টরকে যদি চিন্তা করো একটু বাইরে একটা পয়েন্ট হিসেবে চিন্তা করো, এরকম একটা ভেক্টর কাজ করতেছে, এর উপর এরকম একটা ভেক্টর কাজ করতেছে, এর উপর এরকম একটা ভেক্টর কাজ করতেছে। এই 3 ভাবে এই ভেক্টরগুলো যদি কাজ করে একে অপরের সাথে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এরা থাকে আসলে একটা সাম্য অবস্থায়। বুঝছো? সাম্য অবস্থায় থাকে। কেমনে থাকে? এইটার আর এইটার যে ভেক্টর সেটা হবে কি এই বরাবর, এবং এই ভেক্টর আর এই ভেক্টর একে অপরকে ক্যান্সেল করে দিবে। বুঝছো? এইভাবে টোটাল লব্ধি কত হবে? টোটাল এই ক্ষেত্রে লব্ধি হবে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটি এই কনসেপ্ট। তো যাই হোক, আমাদের যে বহুভুজ সূত্রে আমরা তাহলে আর ভেক্টর এটাকে কিভাবে প্রকাশ করব? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আর আর ভেক্টরের মানকে কিভাবে প্রকাশ করব? আমরা এই যে এই যে সাইড, এটার যে ডিস্টেন্স যতটুকু, এটা এই ডিস্টেন্স বের করার জন্য আমার যা করা লাগে আমরা তা করলে যেটা হবে সেটাই আমাদের হচ্ছে কি রেজাল্টেন্ট। বাট বহুভুজ সূত্রটা আমরা এক্স্যাক্টলি এইভাবে জ্যামিতিকভাবে আসলে করি না। মানে 3টা বা 4টার ভেক্টরের যে যোগ, এইভাবে আমরা আসলে করি না। 3টা বা 4টা ভেক্টরের যোগ আমরা কিভাবে করি আমাদের দেখাই আর একটু। আচ্ছা, 3টা বা 4টা ভেক্টরের যোগ এটা আমরা পরের কোনো একটা স্লাইডে করব। আমরা যখন একক ভেক্টর নিয়ে পড়াশোনা করব তখন আমরা পড়ব। তো যাই হোক, আমরা এখন এই ম্যাথটা নিয়ে একটু আলোচনা করি। এটা আমাদের বইয়েরই একটা ম্যাথ, বুঝ। একজন সাঁতারু কঠিন অবস্থায় নদীতে 3 কিলোমিটার/সেকেন্ড বেগে সাঁতার কাটতে পারে। তার মানে এটা আসলে সাঁতারুর নিজস্ব বেগ, বুঝছো? 3 কিলোমিটার/আওয়ার সাঁতারুর নিজস্ব বেগ। এখন স্রোতের নদীতে তিনি এক পাড় থেকে সোজা অপর পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করলে ও হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার বেগে কোনাকুনিভাবে নদী পার হলো। তার মানে নদীতে যখন স্রোত থাকে না, ও এইভাবে পার হইতে পারে। তার মানে এটা হচ্ছে ওর নিজস্ব যে বেগ, ওর রিয়েল যে ভেলোসিটি, তার মান এবং তার দিক আমরা আঁকিয়ে ফেললাম। ও নদীতে যখন স্রোত থাকে তখন এই বরাবর যায়, এই বরাবর যায়। তার মানে কি স্রোতের কারণে এই বরাবর যায়। তার মানে এই বরাবর আরেকটা ভেক্টর ছিল, যার কারণে ওর আলটিমেট যে রেজাল্টেন্ট বা লব্ধি যে ভেক্টর সেটা এই বরাবর যাচ্ছে। তার মানে আমাদের আসলে ডাব্লিউ এইটা দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। আর আমাদের যে স্রোতের যে বেগ সেইটা বা নদীর যে বেগ সেইটা আমাদের চাইছে। তো এটা কি, এটা তো আসলে একটা ত্রিভুজ সূত্র অনুসারে করা যাবে না। এই দেখো, এটা আমাদের ইউ ভেক্টর, তার সাথে এই যে ভি ভেক্টর লাগাই দাও। তার মানে কি এই যে ত্রিভুজ সূত্র অনুসারে ত্রিভুজের এই বাহুটাই কি লব্ধি নির্দেশ করে, তাই না? তো এখন যেহেতু এরা 90 ডিগ্রি, তার মানে এটাকে পিথাগোরাস দিয়ে বের করা যাবে। তো তার মানে আমরা কি বলতে পারি, ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু কি বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখান থেকে আমাদের ইউ স্কোয়ারের ভ্যালু জানতে হবে। তার মানে ইউ স্কোয়ার ইকুয়াল টু কি ডাব্লিউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেয়ারফর ইউ সমান কি হবে √ওভার ডাব্লিউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এইখান থেকে অ্যান্সারটা বের করে নেবা। দেখছো, আমরা কিন্তু ত্রিভুজ সূত্র দিয়ে জ্যামিতিকভাবে করার চেষ্টা করলাম। আদার দেন যে কোনো সূত্র টুত্র কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করি না, জাস্ট পিথাগোরাস অ্যাপ্লাই করছি। এক্সট্রা করে ভেক্টর চ্যাপ্টার থেকে কোনো সূত্র কিন্তু আমরা অ্যাপ্লাই করি নাই। এটাকে তোমরা যদি করো, তোমরা যদি সামান্তরিক ল অনুসারে অ্যাপ্লাই করতে চাও, তাহলে কি ইউ ভেক্টরটাকে এইভাবে লিখতে হবে আর ভি ভেক্টরটাকে কি এভাবে লিখতে হবে। তারপর ইউ আর ভি কে কি প্যারালাল শিফটিং করে করে আমার কি সামান্তরিক বানাতে হবে। তারপর সামান্তরিকের এই কর্ণটাই কি নির্দেশ করবে আমাদের লব্ধি। তাহলে এটা তো ইউ, এটা তো ভি, আর এটা কি হবে, এটা লব্ধি হচ্ছে ডাব্লিউ।
এটাও তো একটা পিথাগোরাস, তাই না? এটাও তো আসলে একটা ত্রিভুজ সূত্র দিয়ে আসলে করা যায়। আমরা উপরেরটাকে যদি চিন্তা নাই করি তাও কি এটা একটা ত্রিভুজের সূত্রই। বুঝতে পারছো? আচ্ছা, এইবার এটা দেখো ইন্টারেস্টিং জিনিস। দুইটি কণা যথাক্রমে 12 মিটার/সেকেন্ড ও 20 মিটার/সেকেন্ড বেগে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে কোনো একটা বিন্দুকে অতিক্রম করলো। তো এই মনে করো একটা বিন্দুকে, এটা মনে করো 12 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলো, আর মনে করো কি এটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করলো। এরা একে অপরের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্থূল কোণ তো এই জন্য এইভাবে কিন্তু আঁকাইছে। তাহলে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ধরে নিলাম 4 সেকেন্ড পর এরা এখানে আসলো, এই 20-এর যে বেগ সেটা এখানে আসলো। তাহলে 4 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কি? এটা নির্দেশ করবে না? এটা নির্দেশ করবে। এখন তুমি যদি না বুঝে এটাকে ধরো পি, এটাকে ধরো কিউ, হ্যাঁ, এবং তুমি যদি রেজাল্টেন্ট অ্যাপ্লাই করো আর ইকুয়াল টু কি √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 120 ডিগ্রি, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে গেছো। তো এটা কিন্তু ভুল, কারণ এটাকে সামান্তরিক হিসেবে চিন্তা করো। এই যে এটাকে একটু যদি সামান্তরিক হিসেবে চিন্তা করি, তাহলে এই কর্ণটা কিন্তু আমাদের সেকেন্ডারি যে কর্ণ ছিল সেইটা, আমাদের কিন্তু মেইন কর্ণ না। আমাদের মেইন লব্ধির কর্ণ হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের আর। এটার সূত্র আমরা বলতে পারি হ্যাঁ √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। বাট আমাদের চাইছে কোনটা? আমাদের চাইছে এই আর। এই আর এর সূত্র কি হবে? এই আর এর সূত্রে কিন্তু মাঝখানে কি চিহ্ন আসে? মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আসে। হ্যাঁ, তার মানে আমাদের এই যে এইখানে মুছে দিয়ে আমাদের এখানে মাইনাস চিহ্ন যদি হয়, তাহলে আমরা বলতে পারবো এইটা হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কারেক্ট। তার মানে আমাদের এইখানে অ্যাপ্লাই করতে হবে আর ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার প্লাস কিউ মানে হচ্ছে 20 স্কোয়ার মাইনাস 2 × 12 × 20 কজ 120 ডিগ্রি। এই সূত্রে অ্যাপ্লাই করলে তাহলে আমাদের ঠিক হবে। এই জন্য বললাম যে কনসেপ্ট জানার উপকারিতা কত। আমাদের কনসেপ্ট বুঝে বুঝে আগাইতে হবে। ডিরেক্ট আমরা সূত্র মুখস্থ করব, লব্ধির সূত্র এইটা, লব্ধির সূত্র এইটা, ওভাবে কিন্তু হবে না। বুঝছো? ওভাবে তুমি কখনো অ্যাডভান্স লেভেলের ম্যাথও সলভ করতে পারবা না। অ্যাডভান্স লেভেল আর কি হয়, জাস্ট কনসেপ্টের উপর বেস করে একটু ঘুরাই, এই আর কি। তো ভেক্টর যোগ পর্যন্তই থাক এই ভিডিওটা। আমরা ভিডিওর নেক্সট পার্টে ভেক্টর বিয়োগ এবং আস্তে আস্তে বাকি কনসেপ্টগুলো কভার করব।